রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুমকি 11 দলীয় জোটের। আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে। এবারে ইমাম পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রম চালু করল সরকার। পূরণ হলো নির্বাচনের আরেক প্রতিশ্রুতি, নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অঙ্গীকার। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। ঈদ উদযাপনে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে। বাস ট্রেনে নেই বাড়তি চাপ, কোনো অবস্থাতেই যাত্রী ভোগান্তি মানা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। মধ্যপ্রাচ্যে ভয়াবহ রূপ নিচ্ছে তেল যুদ্ধ। আবুধাবি এবং দুবাইয়ের বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের। হরমুজ যুদ্ধ জাহাজ পাঠাবে অনেক দেশ, দাবি ট্রাম্পের। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল জি। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে 29 মার্চ থেকে। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় 30 দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনেই নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশ। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল 15 সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর 29 মার্চ থেকে আবারও বসবে সংসদ। চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে, এগুলো আলোচনা 133টি যে অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতাতে যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে 50 ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জামায়াত জোটের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা হবে সংসদে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এটা এই ফয়সালা রাজপথে করতে চায় না। তাদেরকে জিজ্ঞেস করেন। বৈঠকে জানানো হয় এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য প্রশ্ন পাওয়া গেছে 460টি। সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বিকাল 3টায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একথা জানিয়েছেন জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া রোববার রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। দেশের প্রায় 6,000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সম্মানী গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেমোরিয়াল কমপ্লেক্স। এরপরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারী যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের কথা জানান। চার্চের আইন ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের অমোচনীয় কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এ সময় দেশে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব সরকারি সুবিধার বাইরে থাকবে। আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানীর আওতায় আনবে সরকার। জীবনের অনেক কঠিন মুহূর্তে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF। এই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ভারতের বিশেষ বাহিনী। এদিকে ফিলিপকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ।
এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফিলিক্স সাংমা একজন বাংলাদেশি এবং তিনি হাদি হত্যা মামলার মূল 2 অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেন। পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত 12ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। দূরপাল্লার বাস এবং গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার কথা আজ রোববার থেকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কি অবস্থা দেখছেন যে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা, আর ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে কি তবে রেশনিং থাকছে? একটু বিস্তারিত জানাবেন। আসলে আসাদ গেটের এই যে ফিলিং স্টেশনটি, এখানে আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালকে থেকে আর এই রেশনিং থাকছে না। তবে আজকে কিন্তু তারা একটি নির্দিষ্ট সীমারেখা এখন পর্যন্ত বেঁধে দিচ্ছেন এই রাতের বেলা। তারা বড় বড় যানবাহনের ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে আকার ভেদে 20 থেকে 30 লিটার পর্যন্ত দিচ্ছেন, আর মোটরসাইকেলের ক্ষেত্রে তারা 500 টাকার তেল দিচ্ছেন। এবং আমরা কথা বলে দেখলাম যে এখন পর্যন্ত এখানে রাতের বেলা এই সময়টিতে কোনো যে রেশনিং থাকছে না সেই সিদ্ধান্তটি এখনও বাস্তবায়ন করা হয়নি। তবে আগামীকালকে থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তারা। এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা আসলে এটি আগামীকালকে সকালে বা আগামীকালকে কখন এইটি বাস্তবায়ন হবে, যে রেশনিং ছাড়াই আসলে যে যতটুকু পারবেন তেল নিতে পারবেন। এ বিষয়ে তারা বলেছেন যে তারা আসলে কোনো আনুষ্ঠানিক চিঠি এখন পর্যন্ত পাননি, কোনো নির্দেশনা পাননি। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে যেহেতু সিদ্ধান্তটি এসে গেছে সেহেতু কালকের মধ্যেই আসলে সব জায়গাতেই এই নিয়মটি চালু হবে। এবং এই নিয়মটি চালু হওয়ার পর পরবর্তীতে এখন যে সীমারেখাটি থাকছে, অর্থাৎ বড় বড় যানবাহনের ক্ষেত্রে 20 থেকে 30 লিটার তেল এবং মোটরসাইকেলের ক্ষেত্রে 500 টাকার তেল, এই সীমারেখাটি হয়তো আর থাকবে না। তবে এটি আসলে ঠিক কখন নাগাদ বাস্তবায়ন হবে, কখন আসলে এটির প্রয়োগ শুরু হবে, সেটি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ তারাও এখনও বলতে পারছেন না। তবে রাতের বেলা যেহেতু এখনও রাত, এই রাতের সময়টাতে কিন্তু তারা এখনও কিছুটা রেশনিংয়ের আওতাতেই রেখেছেন তাদের এই তেল সরবরাহের এই বিষয়টি, জ্বালানি তেল সরবরাহের বিষয়টি। এবং এখানে আমরা দেখেছি যে আসলে ভিড়ও আছে বিভিন্ন যানবাহনের, যেহেতু অনেক জায়গাতে তেল ছিল না। যেমন আমরা দেখেছি যে এর আগে পরিবাগের একটি ফিলিং স্টেশন, সেখানে আসলে তাদের যে ডিলার, সেই ডিলার কিন্তু তাদেরকে তেল সরবরাহ করেনি। ফলে আমরা দেখেছি যে সেখানে অনেকেই ছিল যারা সেখান থেকে চলে গিয়েছেন। তাদের মধ্যে থেকে অনেকে আসছেন যারা আসলে বিভিন্ন জায়গা থেকে সাধারণত এই জ্বালানি তেলটুকু নিয়ে থাকেন। এবং বিশেষ করে যারা মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা কিন্তু যেটি করেন যে তারা তাদের কিছু নির্দিষ্ট ফিলিং স্টেশনে গিয়েই তারা এই সরবরাহকৃত তেলটি তারা সংগ্রহ করেন। এবং সেখানেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সবগুলো ফিলিং স্টেশন যেহেতু এই তেল কি দিচ্ছে না, সেহেতু তাদেরকেও কিন্তু আসলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ফিলিং স্টেশনে যেতে হচ্ছে এই জ্বালানি তেলের জন্য। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর মৌসুম। আপনার মাধ্যমে দেখছিলাম এই মধ্যরাতেও লম্বা লাইন, তবে দ্রুতই নিশ্চয়ই সংকট কেটে যাবে। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন, বাড়তি চাপ এড়াতে আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্য এই সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ছুটি পুরোপুরি শুরু না হয় এবং অনেকেই কর্মস্থলে ব্যস্ত থাকায় ফাঁকা গাবতলী বাস স্টেশন।
কোনো চাপই নাই, আমাদের 4-5টা গাড়ি এখানে এসে রয়েছে, কোনো চাপ নয়। সকালকার গাড়ি এখনো ছাড়তে পারি নাই। যাত্রী কোনো চাপই নেই। আমার একটা গাড়ি ছিল 9:45, আমি গাড়িটা ছাড়লাম 10:30, মাত্র 20 জন যাত্রী দিয়ে। আগে তো দেখতাম ঈদের 1 সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মনে একটু কমই দেখা যাচ্ছে এরকম। আবার গাড়িও ট্রিপও কম, পরিবহনে তেলের সংকটের কারণে সবাই সাহস করে অগ্রিম টিকিট অতিরিক্ত গাড়ি লাগায় বিক্রি করতে পারতেছে না। 17 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হলেই ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও বাড়বে যাত্রীদের চাপ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গত 2 ঈদের মতো এবারও যাত্রীদের স্বস্তিদায়ক পরিবেশ দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। বাস বা কোনো গাড়ি যদি দাঁড়িয়ে বা কোনোভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এটাতে আমরা বদ্ধপরিকর, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা পেনাল্টি করব। অন্যান্য বিষয়গুলো হয়তো আমরা ঈদের সময় কম দেখব, যেমন সাথে আপনার অন্যান্য কাগজপত্র আছে কিনা সেটা আমরা খুব বেশি দেখব না, তবে লক্ষ লক্ষ বাস এইটাও আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি দেখব। জয়পুরহাটে এক তুচ্ছ ঘটনার জেরে বাবাকে হত্যা করেছে ছেলে। পুলিশ জানায় গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীর কাছে কয়েকদিন ধরে একটি মোটর সাইকেলের আবদার করছিলেন। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইফতারের আগে প্রথমে লাঠি দিয়ে বাবাকে আঘাত করে গোলাপ, পরে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার বাবা আক্কাসকে। এক পর্যায়ে স্ত্রী আবেদা এবং মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে গোলাপ। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে গোলাপকে আটক করে পুলিশে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান আক্কাস আলী। বাকিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইরান প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি এবং দুবাইয়ের কৌশলগত বন্দর এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এসব এলাকার মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরানি বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ যুদ্ধ জাহাজ পাঠাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর উপকূল জুড়ে হামলা চালিয়ে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এর আগে যুদ্ধের 15তম দিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের প্রায় 90% জ্বালানি রফতানি টার্মিনাল, খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। বাংলাদেশের এভিয়েশন এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ATJFB এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন 10 জন নারী। এভিয়েশন এবং পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের 3য় আসর। শনিবার রাজধানীর আল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এই খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমান বন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে নারীরা হবে উন্নয়নের সমান অংশীদার এবং বিমান ও পর্যটন শিল্পে দেশের অর্থনৈতিক অগ্রগতি অন্যতম চালিকা শক্তি হয়ে উঠবে। ভবিষ্যতে একটি উন্নত এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে কথা বলেন তিনি। শনিবার বিকেলে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে আপনাদের মেধা, শ্রম ও নিষ্ঠা বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। আমরা সবাই মিলে একটি পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিয়ে কাজ করছি। দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।